এই লবির নিয়োগপ্রাপ্ত খুদা বকচৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রোজার রহমান, আ তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেল অফ চেষ্টা হচ্ছিল এটা আপাতত ঠেকিয়ে দেয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? এটা ওসমান হাদির প্রজেক্ট ভয়াবহভাবে ফেল করার কারণে তারেক রহমান অবশেষে বাংলাদেশে আসতে পারলেন না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে শেষ মুহূর্তে তারেক রহমানকে আটকানোর জন্য ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তখ্তে তাওস উল্টে দেওয়ার একটা বিশাল পরিকল্পনা গত 18 ডিসেম্বর নেওয়া হয়েছিল। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, যদি পরিকল্পনাটি সফল হয়ে যেত তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে পৌঁছানোর কোনো কথাই ছিল না এবং বাংলাদেশ একটা তথাকথিত বিপ্লবী সরকারের অধীনে একেবারে কি বলা যায় আনলিমিটেড সময়ের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের কিছু সাঙ্গপাঙ্গ সহ বাকি কিছু নতুন সাঙ্গপাঙ্গ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো বসে থাকতেন। কিন্তু ভাগ্য ভালো, বিভিন্ন কারণে তারেক রহমানের লাক ভালো এবং আমাদের জাতি হিসাবে আমাদের আলাদাভাবে লাক ভালো যে এই প্রজেক্টটা সফল হয় নাই। আপনারা ইতিমধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের কথাটা জেনে গিয়েছেন। যারা জানেন না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত এটা বলতে চাই। কিন্তু বলার আগে বলতে হবে যে পাল্টা এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এই চাপে ১ম যে উইকেটটা পড়ে গেছে সেটা হচ্ছে একসময় বিএনপি বলে পরিচিত সাবেক আইজিপি, বিএনপির ভিতরের গুপ্ত দলের গুপ্ত শাখা। আপনারা জানেন গুপ্ত দল কোনটা, গুপ্ত বললে বুঝবেন। সেই সুপ্ত দলের নাম আমি নিতে চাচ্ছি না। তাদের যে লোকটা ছিল খোদা বক্স চৌধুরী, মানে ওই খেলার ভাষ্যকার খোদা বক্স চৌধুরী না, এটা হচ্ছে সাবেক আইজিপি। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি জজ মিয়া নাটক যার সৃষ্টি, সেই খোদা বক্স চৌধুরীর উইকেট পতনের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার সাথে ছিলেন। তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেউ তো আর শখ করে ক্ষমতা থেকে যাইতে চায় না। সেটা মানে ডক্টর ইউনূসের মতো লোক গালি খেয়েও বসে আছে চেয়ারে। বাট এতে বোঝা যাচ্ছে যে এই যে ১৮ই ডিসেম্বরের যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, একটা বিপ্লবী সরকার গঠন করা হবে পরের দিন এবং যেই কারণে ঢাকায় প্রায় লক্ষাধিক লোককে নিয়ে আসা হয়েছিল জানাজার নামে, সেটা সাকসেসফুল হয় নাই। আপনাদের অনেকেরই হয়তো আ জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন আছে, একটু বিস্তারিত জানতে চান। তাদের জন্য একটু সংক্ষেপে জিনিসটা পরিষ্কার করি। ওসমান হাদি যখন মারা যান তার আগে তিনি যখন আহত অবস্থায় ছিলেন দেশের ভিতরে এবং সিঙ্গাপুরে চিকিৎসায় ছিলেন, তখন এই প্রস্তুতিটা নেওয়া হয় এবং যার কারণে ওসমান হাদির নামে একটা বিশাল হাইপ তৈরি করে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শো তৈরি করা হয়। কেমন? আপনি সকলেই জানি যে ওসমান হাদিকে যদি আপনি বিবেচনা করেন যে তার মৃত্যু অবশ্যই একটা শোকাবহ ঘটনা, একটা প্রতিবাদ করার ঘটনা, ক্ষুব্ধ হওয়ার ঘটনা। কিন্তু তিনি এমন কেউ ছিলেন না যার মৃত্যুতে একেবারে একটা মানে উথাল-পাতাল হয়ে যাবে, দেশ উলট-পালট হয়ে যাবে, সেই পর্যায়ে কিছু ছিলেন না। তিনি বিখ্যাত ছিলেন খুব অশ্লীল গালাগালি করার জন্য, তিনি বিখ্যাত ছিলেন ভাঙচুর করার জন্য, মব ভায়োলেন্স এর জন্য। উনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন যে ৳১০,০০,০০০ করে না দিলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এসব জিনিস ভাঙবেন টাঙবেন না। পরবর্তীতে হয়তো ফ্রি বা অল্প পয়সায় উনি কাজ করতে চাচ্ছিলেন না। এই সবকিছু মিলিয়ে ওসমান হাদি আ এমন কোনো অবস্থায় ছিলেন না। এমন কোনো অবস্থায় ছিলেন না এটা বোঝা যায় উনি যখন গুলি খান তার আগের সপ্তাহে উনি যখন নির্বাচনী এলাকায় ঢাকা ৮ এ গিয়ে ক্যাম্পেইন করছেন, তার সাথে ৪-৫ জন লোক এবং বিভিন্ন বাসা থেকে তার উপরে ময়লা পানি ছুঁড়ে ফেলার অভিযোগও আমরা শুনেছি। এই অবস্থা থেকে ওসমান হাদির এই হাইপটা তৈরি করা হয় এবং যখন অবশ্যম্ভাবী ছিল যে ওসমান হাদি হয়তো বেঁচে আর আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন না, তখন এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করা হয়। এই চেষ্টার মূল উদ্যোগ হিসাবে দেখবেন আপনি ১৮ তারিখ ওসমান হাদির মৃত্যুর পরে হঠাৎ করে কিছু লোক গিয়ে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টারে' হামলা করে। 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টারে' হামলা করার মূল কারণটা ছিল যে এটা হচ্ছে ডক্টর ইউনূসের হৃদয়ের যে কিছু জায়গা আছে, একেবারে খুব মানে নাজুক জায়গা যেটাকে এবং যাদের সাথে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের যোগাযোগ আছে। আমি যোগাযোগই বললাম, আপনারা ইঙ্গিত বুঝে নিয়েন। আ এইটাকে রক্ষা করার জন্য সরকার আসবেই। মানে এই সরকার কিন্তু অন্য কোথাও আসবে না। মানে ৩২ নম্বর ডেইলি একবার করে ভাঙে ওইখানে গিয়ে বা এই ধরনের আরো অনেক জিনিস ভাঙ্গা হয়।
সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা মারা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। কোনো কিছুতে রিঅ্যাকশন নেবে না। কিন্তু ডক্টর ইউনূস অবশ্যই তার পিআরের লোকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এবং সেটা কি? সেটা হবে প্রথম আলো এবং ডেইলি স্টার। যার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গিয়ে হামলা হয় এবং হামলাটা যদি বীভৎস হয়, এটা সব ধরনের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডেইলি স্টারের ভিতরে সাংবাদিক এবং অন্যান্য কর্মীদেরকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে আগুনে পুড়ে কিছু লোক মারা যায় ওইখানে। আপনারা নুরুল কবিরের বক্তব্য থেকে দেখবেন উনি যখন প্রথমে এই সরকারের ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছেন, প্রথমে কিন্তু তারা খুবই উদ্যোগী ছিলেন এই হামলা থামানোর জন্য। কিন্তু পরে তারা জিনিসটা ইগনোর করেন এবং হামলাটা হতে দেন। কেন হামলাটা হতে দেন? এটা বুঝতে হবে আপনাদেরকে। ওই দিনই জুলকারনাইন শাহের, যাকে আপনারা অনেকে চিনেন সাংবাদিক হিসাবে, যিনি মূলত ওই সাবেক সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এর সব ধরনের আনঅফিসিয়াল প্রেস রিলিজ, আনঅফিসিয়াল সোর্স তার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়, আমরা সকলেই জানি। এই কারণে উনি একজন ভালো অনুসন্ধানী সাংবাদিক। কারণ যেহেতু ডিজিএফআই এর কাছে বাংলাদেশের সকল লোকের সকল ধরনের তথ্য থাকে, সেই তথ্যগুলো থেকে উনি বাছাই করে কিছু, কিছু তথ্য দেন, যেটা আসলে জনসাধারণের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে। এবং তখন জুলকারনাইন শাহীন প্রথমে এই জিনিসটা ঘোষণা দিয়ে দেন যে 18 তারিখ সরকার পরিবর্তনের জন্য হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা বিরাট গ্যাদারিং করা হবে। ওই সময় গোয়েন্দা সংস্থাগুলো এটাকে ডিবাঙ্ক করতে পারে, এইটার তথ্য উদ্ঘাটন করতে পারে এবং এই কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলাটা তারা বাধা দেয় নাই। কেন দেয় নাই? আপনারা যদি দেখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. নজরুল ইসলাম পরবর্তীতে বলেছেন যে পুলিশ ওইখানে অ্যাকশন নিতে যায় নাই। কারণ অ্যাকশন নিলে লোক মারা যেত এবং পুলিশের উপরে হামলা হতো। মানে অ্যাজ ইট ইজ, যে ঘটনাটা জুলাইতে ঘটনা করা হয়েছিল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেই একই ধান আরেকবার খাওয়ানোর চেষ্টা চলছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের কে রক্ষা করার জন্য পুলিশ এখানে হালকা আক্রমণ করলে, আমার ব্যক্তিগত ধারণা এখানে হয়তো কিছু স্নাইপারও ছিল, যারা হয়তো কারণ বাজারের ওই ভবনের পাশে উঁচু ভবনগুলোতে বসেছিল এবং ফটাফট করে আরো কিছু লোকজন মেরে ফেলতো। মেরে ফেললে পরের দিন জানাজাতে একটা সিরিয়াস রিঅ্যাকশন হতো এবং সেই জানাজা তৈরি করার জন্য এই পরিমাণ লোক প্রায়, গুগল ম্যাপ দিয়ে অনেকে দেখেছেন যে ৬০,০০০ থেকে ১,০০,০০০ ১.৫ লক্ষ লোক, কেউ, কেউ আরো অনেক বেশি বলছেন। বাট ওই স্পেসের মধ্যে হয়তো সর্বোচ্চ ১ থেকে ১.৫ লাখ লোক জড়ো করা হয়। এই ১ থেকে ১.৫ লাখ লোকের মধ্যে সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, আবেগী মানুষও অনেকে আছেন, কিন্তু একটা স্পেসিফিক ধ্বংসাত্মক লোকজনকে সেখানে রাখা হয়েছিল। এবং এদের অনেককে হয়তো ওই সিগন্যাল দেওয়া হয়নি, যার কারণে দেখবেন যে নামাজের পরে তারা দৌড়ে সংসদ ভবন দখলে চলে গিয়েছিল। পরে যখন টের পেয়েছে যে প্ল্যান কাজ করছে না, তারা ফেরত এসেছে বা আর্মি তাদেরকে ফেরত আনতে পেরেছে। নিযুত মানুষের ভিড়ে জনসমুদ্র, ওসমান হাদির জানাজা। এরই মধ্যে একটি অংশ দৌড়ে যায় সংসদ ভবনের দিকে। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তারা ঢুকে পড়তে চেষ্টা করেন সংসদ। কিন্তু এর মাধ্যমে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা ছিল। একই কারণে হাদির কবরের স্থান করা হয়েছিল শাহবাগে, কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যে হাদির লাশ এখানে নিয়ে আসা হবে, শাহবাগের গ্যাদারিংটা রাখা হবে, সংসদ ভবন দখল করা হবে। এজ ইট ইজ, এই পরিকল্পনাটা এর আগেও কিন্তু আমরা দেখেছি ২০১৩ সালে শাপলা চত্বরে করা হয়েছিল। শাপলা চত্বরে একইভাবে বিকাল ৫টার ভিতরে জনসভা শেষ করে হেফাজতের নেতাকর্মীদের চলে যাওয়ার কথা, তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল তোমরা বসে থাকো, এবং গভীর রাতে আওয়ামী লীগ টের পায় এই বসে থাকার পিছনের মূল মেসেজটা হচ্ছে পরের দিন সকালে গিয়ে সচিবালয় দখল করবে। যে জিনিসটা ৫ই আগস্ট ২০২৪-এ হয়েছিল, গণভবন দখলের জন্য হাজার, হাজার মানুষ মার্চ করেছিল, যাদেরকে থামানো যায় নাই, ঠেকানো সম্ভব ছিল না, কারণ কত গুলি করবে। একই জিনিস হেফাজতকে দিয়ে ১০ বছর আগে করার পরিকল্পনা ছিল, ১১ বছর আগে করার পরিকল্পনা ছিল। এটারই থার্ড ফেজ হিসেবে চেষ্টা করা হয়েছিল সংসদ ভবন এবং অন্যান্য জিনিস করে ফেলতে। কিন্তু যেহেতু প্রথম আলোর ঘটনাটা এক ধরনের গা ঢিলা দিয়ে দেওয়া হয় এবং এইটার পিছনে বিএনপিপন্থী প্রশাসন, বিএনপিপন্থী সেনাবাহিনী, বিএনপিপন্থী গোয়েন্দা সংস্থার লোকজনের একটা বিশাল ভূমিকা আছে। এই ভূমিকার কারণে তারেক রহমানের দেশে ফেরাটা আপাত দৃষ্টিতে নিরাপদ হয়েছে। তিনি ফিরতে পেরেছেন এবং ১৮ তারিখের যে গণকু করার পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়ার পিছনে পরে এখন মনে হচ্ছে সরকার কিছুটা ক্লিন করার চেষ্টা করছে। খুদা বক্স চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন, তার উইকেট ফেলে দিয়ে এটা শুরু করা হয়েছে এবং এই লোকটা যে শুধুমাত্র জজ মিয়া নাটক করে বিএনপিকে বিপদে ফেলায় বা ওই ধরনের লোক না, সে
গত কয়েক মাসের আচরণ আমরা সকলেই জানি যে একটা প্যারালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে চুপচাপ থেকে মিডিয়ার মধ্যে না এসে। এবং আ একটা যে চেষ্টা হচ্ছিল, এই যে আমাদের কি যে ফুকলা দাঁতের একজন উপদেষ্টা আছেন জাহাঙ্গীর সাহেব। জাহাঙ্গীর সাহেবকে বাদ দিয়ে ওইখানের মধ্যে রজার, আরে শালা সরি, নাম শুনলেই তো একটা ইংলিশ ভাব লাগে। রজার সাহেবকে নিয়ে আসা মানে খলিল সাহেব। এবং আপনারা সকলেই জানেন এই খলিল এবং এই খোদা বক্স চৌধুরীর এই লবিটা আসলে কারা? এই লবিটা হচ্ছে সেই লবি মাহমুদুর রহমান মান্না, সরি মান্না না, মাহমুদুর রহমান আমার দেশের মাহমুদুর রহমানের যে লবিটা, যে তুরস্ক গোয়েন্দা সংস্থার যে লবিটা, যেটার সাথে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু উগ্র ডানপন্থী গ্রুপ আছেন। এই লবির নিয়োগপ্রাপ্ত খোদা বক্স চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রজার রহমান, তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল, এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? এটা খোদা বক্স চৌধুরী বলুন বা রোজার রহমানের কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র বন্ধ করে দেওয়া বলুন, এটা কি আপাতত ষড়যন্ত্রকারীদেরকে একটু থামিয়ে দেওয়া হলো? নাকি এদেরকে নির্মূলের জন্য এই সরকারকে বিএনপি লবি থেকে আরো বেশি শক্তি এবং চাপ তৈরি করা হবে? এটা আমাদের দেখার বিষয়। যদি সেই চাপ তৈরি করা হয়, যদি ষড়যন্ত্রকারীদেরকে নির্মূল করা সম্ভব হয়, তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসাটা হয়তো তুলনামূলক কিছুটা নিরাপদ থাকবে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য পরিকল্পনা করা হয়েছে, সেই নির্বাচনটা হবে। আর যদি তা না হয়ে থাকে, তাহলে খেলাটা ভিন্ন দিকে ঘুরবে। এই ভিডিওটা যখন আমরা করছি, আমরা জানি মগবাজারে একটা শক্তিশালী বোমা, যেটাকে পুলিশের ভাষায় বলা হচ্ছে শক্তিশালী ককটেল, ওই আবার জজমিয়া মার্কা নাটক, সেটা আ ফাটানো হয়েছে এবং সেটা ফাটানো হয়েছে একটা চার্চের পাশে। আমার ধারণা এটা হচ্ছে গিয়ে বড়দিনের অনুষ্ঠান উপলক্ষে চার্চগুলোতে প্রোগ্রাম চলছে এবং খ্রিস্টানদের উপরে কোনো ধরনের হামলা যদি হয়, এটার একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে হবে এবং সেটা করার একটা চেষ্টা কোনো না কোনো গোষ্ঠী করে যাচ্ছে। এই বিষয়গুলোতে যদি সতর্ক থাকতে পারেন, এই বিষয়গুলো যদি নিউট্রালাইজ করা যায়, তাহলেই শুধুমাত্র তারেক রহমানের বাংলাদেশের অবস্থান নিরাপদ হবে। আর যদি তা না হয়, তিনি যে ভয়ে বাংলাদেশে আসেন নাই, সেই ভয়টা অচিরেই কোনো একটা সময় ঘটতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে সতর্ক থাকি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। যার জায়গা থেকে আমরা চেষ্টা করি। এই চেষ্টাটা যদি না হয়, আমরা ভবিষ্যতে আরো বেশি বিপদে পড়ব এবং এই দেশ আরো বেশি ঝামেলায় পড়বে। ভালো থাকুন। কথা হবে অন্য প্রসঙ্গ নিয়ে আগামীকালকে।